চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। দুদকের মামলায় গ্রেফতার আবুল বারকাতকে আদালতে তোলা হয়েছে, ৩ দিনের রিমান্ড আবেদন। সংস্কারের নামে টালবাহানা না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপির, যশোরে এনসিপির সমাবেশ। ফেনীতে বন্যায় নতুন করে প্লাবিত আরও ১০টি গ্রাম, বৃষ্টি না হওয়ায় পরশুরামে নামছে পানি। জুলাই আন্দোলন যেন অদম্য সাহসের প্রতিচ্ছবি, ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে প্রত্যয়। শিরোনামে জানাচ্ছিলাম, চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইভেন মীর। ইভেন, ঠিক কোথা থেকে আগুনের সূত্রপাত কিছু জানতে পেরেছেন কিনা, সবশেষ পরিস্থিতি জানান, আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে এখন পর্যন্ত? আমরা আসলে এখন পর্যন্ত কর্তৃপক্ষ একেবারে পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছে। গণমাধ্যম কর্মীদেরও ভেতরে প্রবেশে তারা অনুমতি দিচ্ছে না। তারা বাইরে যে গেট, সেই গেট লাগিয়ে রেখেছে, যার কারণে বাইরে বিক্ষুব্ধ যে শ্রমিকরা তারা বাইরে অসন্তোষ প্রকাশ করছে। আর আমরা এখনও দেখছি আসলে শুধুমাত্র এটি নয়, ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো সেগুলো কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না গেট বন্ধ থাকার কারণে। ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি ভেতরে প্রবেশ করেছে, আর বাকি যে কিছু গাড়ি সেগুলো কিন্তু আসলে প্রবেশ করতে পারছে না, যেহেতু কর্তৃপক্ষ গেট লাগিয়ে রেখেছে। তবে ভেতরে আমরা বাইরে থেকে যতটুকু দেখছি, ভেতরে প্রচণ্ড যে ধোঁয়া, সে ধোঁয়া কিন্তু উপর অনেক দূর থেকেও সে ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। তবে ঠিক আমরা যতটুকু শুনতে পেরেছি, আমরা নিশ্চিত না যে একটি ফোম কারখানা, অর্থাৎ একটি ফোম কারখানায় মূলত এই যে আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে। তবে আরও বেশ কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসে তারা কিন্তু এখন এই যে ঢোকার অপেক্ষায় আছে। তবে কর্তৃপক্ষ আসলে আমরা দেখছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলোকেও আটকে রাখা হয়েছে। তারা আসলে ভেতরে প্রবেশের যে বিষয়টি, সেখানে তারা কড়াকড়ি আরোপ করেছেন, যার কারণে আসলে একটি ধোঁয়াশা দেখা দিয়েছে। বাইরে যারা শ্রমিক রয়েছে তাদের মাঝেও আসলে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে, যে ভেতরে তারা বলছেন তাদের স্বজন রয়েছে, তাদের সহকর্মীরা রয়েছে, ভেতরে কাজ করছেন, তারা আসলে কি করছেন সে বিষয়টি তারা নিশ্চিত হতে পারছে না, যার কারণে তারা বাইরে বিক্ষোভ করছেন, তারা ভেতরে প্রবেশের চেষ্টা করছেন। আমরা যেমনটি আমরা বলছিলাম যে আসলে আমাদেরকে ভেতর থেকে যতটুকু জানানো হয়েছে যে একটি ফোম কারখানায় মূলত এই যে আগুনের সূত্রপাত, সেটি দুপুরের পরই আগুনের আসলে সূত্রপাত হয়। সেই সূত্রপাত মুহূর্তে, যেহেতু ফোম কারখানা, সেটি আসলে মুহূর্তের মধ্যে হয়তো আমরা বলছি, যেহেতু আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না, যার কারণে আমরা নিশ্চিত তথ্য দিতে পারছি না। তবে হয়তো সেই কারণে, ফোমের কারখানা হওয়ার কারণে যে আগুনের যে ছড়িয়ে পড়ার বিষয়টি, সেটি দ্রুত হয়েছে এবং আমরা আশেপাশে অন্তত ১ কিলোমিটার দূর থেকে সে ধোঁয়া আসলে দেখা যাচ্ছে, যেহেতু আশেপাশে বড় ভবন নেই। কর্ণফুলী ইপিজেডের যে ভেতরে, একটু ভেতরে মূলত কারখানাটি অবস্থিত, যার কারণে রাস্তা থেকেও সেটি দেখা যাচ্ছে না, অনেক দূর থেকে সেই ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে। আমরা এখানে শ্রমিকরা কিন্তু আসলে বাইরে জড়ো হয়েছেন, আর ভেতরে আমরা আসার পর আমরা সবশেষ আধা ঘন্টায় দেখেছি ফায়ার সার্ভিসের ২-৩টি ইউনিট কিন্তু সবশেষ আধা ঘন্টায় প্রবেশ করেছে, আর এখন বাইরে আরও ২-১টি ইউনিট অপেক্ষা করছে। তবে ভেতরে আসলে কি পরিমাণ আগুন নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ টিম আসলে কাজ করছে, কতজন সদস্য কাজ করছে এবং আগুন কি পর্যায়ে আছে, সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা একটু যারা আসলে নিরাপত্তা রক্ষী, তাদের কাছ থেকে একটু অন্তত শোনার চেষ্টা করব যে কখন আগুন লেগেছে এবং কি পরিমাণ আগুন এখন আসলে ভিতরে, আমরা একটু তাদের কাছ থেকে জানবো। আমরা একটু জানতে চাই আগুন কখন লেগেছে, কি কতটুকু আগুন আছে। আপনারা একটু হেল্প করবেন, ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকবে কেমনে ভাই, রাস্তা আপনারা না খুললে একটু কথা বলবো। আগুন আসলে কখন লেগেছিল, আগুন কখন লেগেছে? আমরা আসলে কথা বলার চেষ্টা করছি। আগুন একটু হেল্প করেন, এই যে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না, ওনাদেরকে শর্তে বলেন না, আপনারা তো বলবেন। আচ্ছা, গণমাধ্যমকে কেন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভিতরে? গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? গণমাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন? আমরা আসলে ভেতরে কথা বলার চেষ্টা করছি, সেখানেও আমরা আসলে সেভাবে আসলে
সাড়া পাচ্ছি না। তবে যেমনটি বলছিলাম বেশ কয়েকটি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের ভেতরে কাজ করছে। আর যেহেতু এই যে একটি পুরো ইপিজেড এলাকা, এখানে নিরাপত্তা ব্যবস্থা সেটিও কিন্তু আসলে পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে। তবে আমরা একটু এখানে মানুষ যারা আছেন তাদের কাছ থেকে জানবো আগুনটা আসলে ঠিক কখন লেগেছিল, আপনারা কখন সংবাদ পেয়েছেন? আধা ঘন্টা 1 ঘন্টা আগে আগুন লাগছে আর কি, কিন্তু এখন মিডিয়ার লোক ওয়েট করতেছে, কিন্তু মিডিয়ার লোকটা ঢোকার জন্য দিতেছে না। আমরা কেউই অ্যালাউ করতেছে না। এই যে প্রশাসনিক বাহিনী আছে সবাই, হ্যাঁ এটা কত বাইরের লোক, এটা ভিতরে লোক আছে, কতগুলো ফায়ার সার্ভিসের কতগুলো গাড়ি ভেতরে প্রবেশ অলরেডি নৌবাহিনী, বিমান বাহিনী অনেকগুলাই গাড়ি গেছে, ফায়ার সার্ভিসের গাড়ি গেছে আর কি, অনেক কর্তৃপক্ষের গাড়ি গেল এই জায়গায়। এটি কিসের কারখানা মূলত? এটা গার্মেন্টস অফিস। কি গার্মেন্টস কিসের? এটা লর্ডস ফ্যাক্টরি, এটাতে আমার তাবু তৈরি হয়, ঠিক আছে। এখানে 1 ঘন্টা উপরে গেছে, প্রায় আগুন লাগছে, এখানে কাউকে এখানে ঢুকতে দিচ্ছে না। এটা মূল কারণ তো নিজেরাই 1 ঘন্টা ওয়েট করতে। আমরা আসলে যেমনটি বলছিলাম যে আসলে আমরা এখন পর্যন্ত বাইরে অপেক্ষমান ফায়ার সার্ভিসের গাড়ি এবং সেনা সদস্যরাও বাইরে অপেক্ষা করছে। তবে ভেতরে প্রবেশের যে অনুমতি সেটি কিন্তু গেট খোলা হচ্ছে না, যার কারণে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ভেতরে কাজ করছে। যেমনটা বলছিলাম, একটি কারখানায় আগুন লেগেছে 1 ঘন্টার উপরে। তবে সঠিক তথ্য আসলে আমরা এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। ইভেন মির, অনেক ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। পরবর্তীতে নিশ্চয়ই যুক্ত হয়ে আপনার কাছ থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আমরা জেনে নিব। দর্শক দেখছিলেন কর্ণফুলীর ইপিজেটে যে কারখানা আগুন লেগেছে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ইভেন মির। আমরা পরের খবরে যাব। দুদকের দায়ের করা মামলায় গ্রেফতার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে 3 দিনের রিমান্ড আবেদনের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে তাকে দুদক কার্যালয় থেকে ঢাকার নিম্ন আদালতের হাজতখানায় আনা হয়। এর কিছুক্ষণ পরেই তাকে নিয়ে যাওয়া হয় আদালতের এজলাসে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এর আগে দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে ডক্টর আবুল বারকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনের বিরুদ্ধে জনতা ব্যাংকে অ্যামনটেক্সের ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, যেমনটি জানাচ্ছিলাম 3 দিনের রিমান্ড আবেদন করে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে আবুল বারকাতকে। আপনার কাছে সবশেষ আর কি খবর আছে জানতে চাই। আবুল বারকাতকে এখন থেকে আরও 1 ঘন্টা আগে হবে তাকে আদালতে তোলা হয়েছে অন্যান্য মামলার পরে তার মামলা শুনানি হয় এবং উভয় পক্ষের আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু ওই এজলাসে ছিলেন, আমরাও ছিলাম সেখানে। আমরা শুনানিটি দেখলাম এবং সেখানে মূলত যেহেতু আজকে স্পেশাল কোর্ট এবং শুক্রবার, সে কারণে মূলত এই রিমান্ড শুনানিটি আজকে হয়নি, এটি পেন্ডিং রেখেছে। পরবর্তীতে এই শুনানি হবে এবং আজকে এই রিমান্ড শুনানি না করেই আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত এবং তার সাথে কিন্তু তার আত্মীয় স্বজনরা এসেছে, তার কন্যা এবং অন্যান্য স্বজনরা কিন্তু এসেছেন কোর্টে এবং তারাও এখানে কিন্তু আবুল বারকাতকে বিভৎস অবস্থা দেখা গেছে এবং মূলত এখানে যে রাষ্ট্রপক্ষের যারা আছেন তারা বলছেন যে এই মামলায়, এটা একটি গুরুত্বপূর্ণ মামলা, যেহেতু 297 কোটি 37 লাখ টাকার উপরে, সে টাকারও বেশি এই আত্মসাৎ করা হয়েছে একটি নেক্সট কোম্পানির নামে এবং সে মূলত এটি একটি উনি এই কাজে উনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন মূলত তার সহযোগিতায় এই অর্থ জালিয়াতি হয়, এই অভিযোগ করা হয়েছে দুদকের মামলায়। এবং দুদক কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতা চেয়েছিল এর আগে। তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল রাতে আবুল বারকাতকে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে দুদকের কাছে হস্তান্তর করা এবং দুদক পরবর্তীতে আজকে তাকে আদালতে পাঠায় এবং এই মূলত সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে যে তাকে কারাগারে পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে তার 3 দিনের রিমান্ড শুনানি হবে। নিশি, অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। দর্শক দেখছিলেন কাজী ফয়সাল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। যাব পরের খবরে। জনমতের প্রতিফলন আর কালো টাকার দৌরাত্ম্য রোধে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন চায় জামায়াতে ইসলামী। তবে এর বিরোধিতা করছে বিএনপি। দলটির দাবি একটি দলকে সুবিধা দেওয়ার জন্য এই পদ্ধতি হতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন এর সুবিধা যেমন আছে তেমনি আছে চ্যালেঞ্জ। পিআরএ একজন ব্যক্তিকে ভোট দেয় না, দলকে ভোট দেয়। দল যে পরিমাণ পার্সেন্টেজ ভোট পাবে সেই পার্সেন্টেজ অনুযায়ী সে 300 সিট মধ্য থেকে দল যদি 25%
ভোট পায় তাহলে 25টা সিট পাবে। হ্যাঁ, যদি 50% ভোট পায় তাহলে 150টা সিট পাবে। এই রাষ্ট্রবিজ্ঞানী বলছিলেন প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব আসলে কি। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে, মানে দলেরও একটা মেন্টাল প্রিপারেশন লাগবে। পিআর নিয়ে আলোচনা রাজনৈতিক পট পরিবর্তনের আগে খুব একটা ছিল না, কিন্তু ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা অবসানের পর আলোচিত হচ্ছে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি। জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এই পদ্ধতিতে নির্বাচন চায়। জামায়াতের যুক্তি, পিআর পদ্ধতিতে জনমতের প্রতিফলন হয়, দৌরাত্ম্য কমে কালো টাকার। বেশিরভাগ জনগণ যাকে সরকার গঠনের দায়িত্ব দিল, সমর্থন দিল, তারা কিন্তু আসন কমে যাওয়ার কারণে সরকার গঠন করতে পারল। তাহলে স্থানীয়ভাবে যদি আসন ভিত্তিক প্রার্থী হয়, তারা জিতার জন্য মাসলম্যান ব্যবহার করে, মানি অ্যান্ড মাসল হয়ে যায় তার মেইন টুলস ইলেকশনে জিতার জন্য, সেই কাজটা রোধ হবে। তবে এই পদ্ধতির বিপক্ষে অবস্থান বিএনপির। যে যারা ভোট দিবে তারা কেউ জানবে না যে তার প্রতিনিধি কে হবে, বিশেষ কোনো দলের সুবিধা হবে এরকম সিস্টেমে, সে কারণে করতে হবে। এটা কোনো এটা হয় না। পিআর পদ্ধতি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আছে নিজস্ব অবস্থান। নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। আমাদের এখানে এখনো পর্যন্ত দলের ম্যানিফেস্টো দেখে ভোট দেন এরকম ভোটারের সংখ্যা আসলে খুব কম। আঞ্চলিক দলগুলোর এক্ষেত্রে আসলে বড় ধরনের একটা অসুবিধার সৃষ্টি হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালু হলে বড় দলগুলোতে অস্বস্তি তৈরি হতে পারে, কমে যাবে সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা, সরকার গঠনে জোট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ। ভোট কখনো নষ্ট হয় না, রিলিজিয়াস ডাইভার্সিটি থাকে, জেন্ডার, নারী প্রতিনিধিত্বের একটা বিষয় থাকে, আবার এথনিক গ্রুপ থাকে, এদের প্রতিনিধিত্বটা বাড়ে। পিআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মানে 2/3 মেজরিটি কেউ পায় না, বা সিম্পল মেজরিটিও পাওয়ার সম্ভাবনা কমে যায়। বর্তমানে বিশ্বের প্রায় 90টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। সংস্কারের নামে দেশের মানুষকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে গেলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংস্কার, বিচার সহ নানা বাহানায় নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। জাতীয় প্রেস ক্লাবে 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সহ বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশি হামলায় জড়িতদের বিচার দাবিতে এই প্রতিবাদ সভা। সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে একে অন্যের প্রতি সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগামীতে কে ক্ষমতায় আসবে তা সবাই বোঝে, তাই ভোট ঠেকানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন মহলে। কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। আমরা মনে করি আগামী দিনে জয়নাল ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব নির্বাচনের মধ্য দিয়ে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিএনপি সংস্কার বিরোধী নয়, বিএনপি চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। বেগম জিয়ার দাবি ছিল বৃহত্তর দাবি, তারেক রহমানের দাবি বৃহত্তর দাবি, যে দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি, আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন।
এখনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আওয়ামী লীগের যেসব দোষর রয়েছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান রিজভী। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন থেকে পরিকল্পিতভাবে এনসিপিকে সরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, জুলাই সনদ, বিচার ও নির্বাচন একটি প্যাকেজ আকারে করতে হবে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে যশোরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এমনটা বলেন তিনি। এরপর নেতাকর্মীরা একসাথে জুমার নামাজ আদায় করেন। ঈদগাহ মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তারা। আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে, পরিকল্পিতভাবে ট্যাগ দেওয়া হইতেছে না আমরা নির্বাচন বিরোধী। আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, আমাদের সবগুলাই লাগবে। কেউ বলতেছে আমার এটা চাই, ওইটা চাই না, ওইটা চাই, সেটা চাই না, আমার সবগুলা চাই। আমি সংস্কার চাই, আমি বিচার চাই, আমি জুলাই ঘোষণাপত্র চাই, আমি নির্বাচন চাই। ফেনীতে বন্যার পানিতে নতুন করে আরো 10টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত সময়ের মধ্যে এসব গ্রাম প্লাবিত হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। নতুন করে প্লাবিত হওয়া গ্রামের মধ্যে 4টি ফেনী সদর উপজেলা, 5টি ছাগলনাইয়া উপজেলা ও 1টি দাগনভূঞা উপজেলায়। তবে গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ায় সীমান্তবর্তী উপজেলা পরশুরামে বন্যার পানি কিছুটা কমেছে। বন্যার কারণে 5 উপজেলার বেশ কিছু স্থানে এখনও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। ফুলকাজী ও ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়, ছোট আকারে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বানের পানিতে ডুবেছে হাজারো বাড়িঘর, ক্ষতি হয়েছে ফসলি জমির। জেলার 82টি আশ্রয় কেন্দ্রে সকাল পর্যন্ত 9,200 বাসিন্দা অবস্থান করছেন। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, আপনি ঠিক এখন কোন উপজেলায় আছেন, সেখানে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে চাই। আমি এখন বর্তমানে আছি ফুলগাজী উপজেলার ধনিয়াপুর গ্রামে, যেখানের অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ফুলগাজী উপজেলার যে অবস্থা, এই বেশিরভাগ গ্রামে কিন্তু এই একই অবস্থা। প্রত্যেকটা শহর থেকে, সড়ক থেকে শুরু করে আশপাশের যতগুলো বাসাবাড়ি আছে সেখানে কিন্তু আমরা এখনও পানি দেখছি। আমি যদি আপনাকে এই সড়কটি দেখাই, এই সড়কটি প্রায় যতটুকু গিয়েছে, যতই সামনে যাচ্ছে না কেন মানুষজন, ততই কিন্তু তাদের গভীরতা বাড়ছে। কোনো কোনো জায়গায় আসলে পানির উচ্চতা বেড়েছে, আবার কোনো কোনো জায়গায় পানির উচ্চতা কমেছে। আমি একটু যদি আমার পাশের যে ঘরগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখনও কিন্তু এখানে কিছু কিছু ঘরের মধ্যে পানি ঢুকে রয়েছে। বলা যায় যে এখানে যারা বসবাস করছেন তাদের যে দুর্বিষহ যন্ত্রণা, সেগুলো কিন্তু এখনও শেষ হয়নি। তবে স্বস্তির বিষয়টি হচ্ছে যে আজ সকাল থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। গতকাল রাত থেকে আসলে বৃষ্টি পড়াটি বন্ধ হয়েছে, যে কারণে তারা আশা করছেন যে আগামী কয়েকদিনের মধ্যে এই যে পানিগুলো, সেগুলো আসলে কমতে শুরু করবেন। কারণ দীর্ঘ এই পানি তাদেরকে আজকে প্রায় 4 থেকে 5 দিন ধরে এখানে পানিবন্দী অবস্থায় তাদের জীবন পার করতে হচ্ছে, যেখানে বিশুদ্ধ পানির অভাব থেকে শুরু করে বাজার সদাই সব কিছুই কিন্তু তাদের এখন খুব কষ্টের মধ্যেই জীবন পার করছেন। আর স্থানীয় যাদের সাথে কথা বলছি তারা বেশিরভাগ বলছেন এখানে আসলে তারা শুকনো খাবারের যে সহযোগিতা, সেটা আসলে এখন পর্যন্ত পায়নি। কারণ এইসব এলাকায় আসার যে ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থাটাই অনেক অংশে ভেঙে গিয়েছে। আর জেলা প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো এখানে বোট, নৌকার ব্যবস্থা করা হয়নি। অনেকে ব্যক্তিগতভাবে যদি কেউ ভাড়া করে নিয়ে আসেন, হয়তো বা তারা এখানে আসতে পারছেন। তবে আমরা এই ধরনের চিত্র আসলে ফুলগাজী না, আশেপাশে যে কয়েকটি উপজেলা আছে সেখানেও কিন্তু এখনও এই একই ধরনের চিত্র আছে। তবে আশা করা যাচ্ছে যদি এই বৃষ্টি পড়া যেমন বন্ধ আছে, সেটি যদি বন্ধ থাকে, আর যদি ভারতের ত্রিপুরার যে পাহাড়ি ঢলের পানি সেটি যদি আর না হয়, তাহলে হয়তোবা কিছুটা স্বস্তি ফিরে আসবে তাদের মধ্যে। আর আমি দেখানোর চেষ্টা করছি আসলে এই যে গ্রামের যে বাড়িগুলো আছে, এখানের যে মানুষজন বসবাস করছে, তারা কিন্তু এমন পানির মধ্যে তাদেরকে দীর্ঘ সময় থাকতে হচ্ছে। এই পানির উচ্চতা কিন্তু আরও অনেক বেশি ছিল। আমি দেয়ালের একটি অংশ দেখাতে চাচ্ছি। পানির উচ্চতাটা আসলে যখন এতটুকু পর্যন্ত ছিল, সেখান থেকে কিন্তু এখন কমতে কমতে এখন বলা যায় যে হাঁটুর পরিমাণে এসেছে। তার মানে তাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র চলমান রয়েছে। এখন তাদের একটি আশা বলা যায়, একটি দাবি বলা যায়, সেটি হচ্ছে স্থায়ী একটি বেড়িবাঁধ, যে বেড়িবাঁধই পারে তাদেরকে প্রতি বছরের এই বন্যা থেকে রক্ষা করতে। নিশি, অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। দর্শক দেখছিলেন ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।
এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে চরম দুর্ভোগে হাজারো মানুষ। গোপালগঞ্জ শহরের মডেল স্কুল, বটতলা মোড়, বাজার রোড সহ অধিকাংশ এলাকা পানির নিচে। অনেক ঘর দোকানপাটে ঢুকে গেছে ড্রেনের দুর্গন্ধযুক্ত পানি, এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ করাকে দুষছে পৌর প্রশাসক। এদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে বৃষ্টি না হয় নোয়াখালীতে কমেছে জলাবদ্ধতা, তবে বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় নিচু এলাকা এখনও পানির নিচে।